আসসালামু আলাইকুম সবাইকে, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং যারা আমাদেরকে শুনছেন এবং পরবর্তীতে শুনবেন। আমরা সোচ্চারের গবেষণা প্রতিবেদনটির প্রাথমিক পর্যবেক্ষণ পেশ করছি। বাংলাদেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নির্যাতন প্রাথমিক পর্যবেক্ষণ উপস্থাপনা। আমি দুটো কেস দিয়ে শুরু করতে চাই। একজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে 2010 সালে নির্যাতিত হয়েছিলেন। রাতভর নির্যাতন করার পর আম, সকালে তাকে পুলিশে দিয়ে দেওয়া হয়। তারপর থেকে তিনি আহ, তার মাস্টার্স শেষ করতে পারেন নাই এবং সেই যে ঢাকা ছেড়েছেন, আর 2010 সাল থেকে এ পর্যন্ত আর তিনি ঢাকায় আসেননি। এবং আহ, 5ই আগস্টের বিপ্লব গণ অভ্যুত্থানের পরেও ওনাকে যখন ঢাকায় আসতে বলা হলো, তিনি বললেন যে না, ঢাকায় যদি আসি তাহলে আমাকে ওরা আবার মারবে। এই যে মানসিক ট্রমা 15 বছর ধরে একজন ছাত্র বয়ে বেড়াচ্ছেন এবং তিনি এ পর্যন্ত পরবর্তীতে আর মাস্টার্স করেন নাই, জাস্ট আন্ডারগ্রেড করেই আহ, ঢাকা ছেড়ে চলে গেছেন। আরেকজন ছাত্রের কথা আমরা জানি, বুয়েটে পরীক্ষার হল থেকে তুলে নিয়ে তাকে নির্যাতন করা হয়েছিল এবং এত বেশি নির্যাতন করা হয়েছে যে সে আতঙ্কে আর ক্যাম্পাসে ফিরে আসেনি। আন্ডারগ্রেড শেষ না করে স্বপ্নের বুয়েট ছেড়ে দিয়ে বিদেশের একটা বিশ্ববিদ্যালয়ে চলে গিয়েছিল। এটা ছিল বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে গত 15 বছরে আমরা যে নির্যাতনের একটা ভয়াবহ রূপ দেখেছি তার কিছু নমুনা মাত্র। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠনগুলোর মধ্যে রাজনৈতিক সংঘাত সংঘর্ষ নতুন কিছু নয়, কিন্তু গত 15 বছরে এই নির্যাতনের মাত্রা একটা ভয়াবহ রূপ নিয়েছে, যেটাকে আমরা বিভিন্ন হলগুলোতে টর্চার সেল তৈরি করা এবং অফিসে ধরে নিয়ে সারা রাতভর ধরে নির্যাতন করার এ ধরনের ঘটনা ঘটেছে। ডক্টর আসিফ নজরুল বলেছিলেন যে ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো এক একটা মিনি কনসেন্ট্রেশন ক্যাম্প হয়ে গেছে, ইউনিভার্সিটি হলগুলো। আমাদের এই গবেষণায় আমরা আহ, গত 1 বছর ধরে 50 জন ভিকটিমের ইন্টারভিউ করেছি। আমাদের সকল ভিকটিমরাই পুরুষ ভিকটিম ছিলেন, কোনো নারী ভিকটিম আমাদের সাথে সাক্ষাৎকার দিতে রাজি হননি। এই 50 জন ভিকটিম বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমরা আহ, যোগাযোগ করেছি। যোগাযোগের জন্য আমরা বিভিন্ন উপায় অবলম্বন করেছি। সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে আমরা যোগাযোগ করেছি, স্নোবল স্যাম্পলিং করেছি, যে একজন ভিকটিমকে জিজ্ঞেস করে তার পরিচিত অন্য কোনো ভিকটিম থাকলে তাদের সাথে যোগাযোগ করেছি। সোচ্চারের ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আহ্বান করেছি আহ, আহ, আমাদের সাথে তথ্য শেয়ার করার জন্য। এভাবে অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং আমরা যেহেতু নির্যাতনের ঘটনাগুলো আমাদের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করি, সেখান থেকে অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন। এভাবে আমরা এই 50 জন ভিকটিমের সাক্ষাৎকার নিতে পেরেছি। 50 জন ভিকটিমের আমরা যদি একটু ডেমোগ্রাফিক তথ্য শেয়ার করি, এর মধ্যে সবচেয়ে বেশি ভিকটিম আমরা পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 26%, দ্বিতীয় অবস্থানে কুয়েট 18%, বুয়েটের 16%, এবং আরও যে ইউনিভার্সিটিগুলো বেশি ছিল রাজশাহী ইউনিভার্সিটি, অন্যান্য ইউনিভার্সিটির মধ্যে যশোর, পাবনা, বুটেক্স, বঙ্গবন্ধু শেখ মুজিব টেকনিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি, এবং প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে আমরা দুটো ইউনিভার্সিটির ভিকটিমদের পেয়েছি, আইআইইউসি চট্টগ্রামের এবং এশিয়া প্যাসিফিক। আর একজন ভিকটিম ছিল যে স্টুডেন্ট না, তাকে রাজশাহী ইউনিভার্সিটিতে হলে এনে টর্চার করা হয়েছে, বহিরাগত একজন ব্যক্তি। আমরা দেখেছি সবচেয়ে বেশি টর্চারের ঘটনা দেখেছি 2017 সালে আমাদের এই 50 জন ভিকটিমের ভিত্তিতে। আর অন্য 2021-22 এই বছরগুলোর কোনো তথ্য আমরা পাইনি। 2010 সাল থেকে 2024 সালের বিভিন্ন ভিকটিমদের তথ্য আমরা পেয়েছি। আহ, মাসভিত্তিক নির্যাতনের চিত্র থেকে আমরা দেখেছি যে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে অগাস্ট মাসে। আমাদের পর্যবেক্ষণ হচ্ছে অগাস্ট মাস কেন্দ্রিক রাজনৈতিক 15ই আগস্ট কেন্দ্রিক রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পাওয়ার কারণে এ ধরনের নির্যাতন বাড়তে পারে। রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ না করা এবং সোশ্যাল মিডিয়ায় 15ই আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের সোশ্যাল পোস্ট করা, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর পিতাকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে বা এই ধরনের কেসে নির্যাতন করা হয়েছে। এজন্য অগাস্ট মাসে বেশি নির্যাতনের কেস আমরা দেখতে পেয়েছি। আমরা ভিকটিমদের রাজনৈতিক এফিলিয়েশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে 14% ভিকটিম হচ্ছে যারা আহ, আহ, ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত ছিল এবং 2% ভিকটিমরা ছাত্র দলের সাথে, জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে জড়িত ছিল। একজন ভিকটিম ছাত্রলীগের সাথে জড়িত ছিল, যিনি ছাত্রলীগের দুই গ্রুপের অন্তর্কন্দলের কারণে ভিকটিম হয়েছেন।
একজন আউটসাইডার যিনি রাজশাহী ইউনিভার্সিটিতে আমি আগে মেনশন করেছি, আর বাকি 80% ভিকটিমরা ছিল সাধারণ স্টুডেন্ট যাদেরকে ছাত্র শিবির বা ছাত্রদল সন্দেহে নির্যাতন করা হয়েছে। একজন ভিকটিম ছিলেন যাকে নির্যাতন করা হয়েছে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে, কিন্তু ব্যক্তিগত দ্বন্দ্ব হলেও সেটাকে ছাত্র শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়েছে। নির্যাতনকারীদের পরিচয়ের ক্ষেত্রে সব নির্যাতনকারীদের যে তথ্য আমরা পেয়েছি, সব নির্যাতনকারীরাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, এমনকি ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে যেসব নির্যাতন হয়েছে সেখানেও নির্যাতনকারীরা ছাত্রলীগের নেতাকর্মী, এবং যেহেতু আমাদের ভিকটিমরাও সবাই পুরুষ ছিল, নির্যাতনকারীরাও সবাই পুরুষ। নির্যাতনকারীদের আমরা বর্তমান অবস্থা যাচাই করে দেখেছি যে তারা অনেকেই খুব ভালো পজিশনে সরকারি চাকরি করছেন, বা কেউ কেউ ইভেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা হয়েছেন, কেউ কেউ বিদেশে স্থায়ী হয়েছেন, আর অনেকেই দেশে ব্যবসা বাণিজ্য এবং রাজনীতি করছেন। কিছু নির্যাতনকারীরা আছেন যারা এখনো রাজনীতির সাথে যুক্ত আছেন, ছাত্র রাজনীতির সাথে। নির্যাতনের সময় এবং স্থান অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে বেশিরভাগ নির্যাতন হয়েছে ইউনিভার্সিটির আবাসিক হলগুলোতে। কিছু ক্ষেত্রে নির্যাতন হয়েছে ক্যাম্পাসে, এবং কিছু ক্ষেত্রে নির্যাতনগুলো ক্যাম্পাসে শুরু হলেও তাদেরকে পরবর্তীতে হলে নিয়ে এসে নির্যাতন করা হয়েছে। এবং কিছু ক্ষেত্রে নির্যাতনের ঘটনা দেখা গেছে যে আহত ব্যক্তিকে হসপিটালে নেওয়ার পরে হসপিটালে গিয়ে দ্বিতীয় দফায় আবার নির্যাতন করা হয়েছে। আবাসিক হলগুলোতে নির্যাতন সাধারণত রাতের বেলায় হয়েছে। ক্যাম্পাসের নির্যাতনগুলো দিনের বেলায়, এবং রাতের বেলায় নির্যাতনগুলো সাধারণত যে কোনো একটা কক্ষে ডেকে নিয়ে, সাধারণত জুনিয়র কর্মীদেরকে দিয়ে ডেকে নিয়ে ওই হলের ভেতরে টর্চার করা এবং সারা রাত ধরে টর্চার করা হয়। যখনই কাউকে হলে ডেকে নিচ্ছে, কোনো রুমে ডেকে নিচ্ছে, এরকম ঘটনা ঘটে, তখনই আশেপাশে সবাই বুঝতে পারে যে আজকে তাকে টর্চার করা হবে। কিন্তু কোন মাত্রায় টর্চার করা হবে বা জিজ্ঞাসাবাদ করা হবে এটা হয়তো ধারণা করতে পারে না। কিন্তু হলের টর্চারগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি যে এগুলোর সিভিয়ারিটি খুবই বেশি, যেগুলো ক্যাম্পাসের ক্ষেত্রে হয়তো সিভিয়ারিটি তুলনামূলক কম। নির্যাতনের কিছু কারণ আমরা দেখেছি, আমরা 22টা কারণ আইডেন্টিফাই করতে পেরেছি। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা আমি এখানে মেনশন করব, যেগুলো হচ্ছে যেমন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ না করা, রাতে গেস্ট রুমের যে বাধ্যতামূলক মিটিং সেখানে অনুপস্থিত থাকা, সিনিয়র নেতাদের যথেষ্ট সম্মান বা সমীহ না করা, কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেও সেখানে তার সক্রিয়তার লেভেলের উপর ভিত্তি করে, যেমন কেউ হয়তো মিছিলে জোরে স্লোগান দেয়নি বা ঠোঁট নাড়াচ্ছে না, এগুলোর কারণেও টর্চার করা হয়েছে। আদর্শিক ভিন্নতা, রাজনৈতিক মতপার্থক্য, বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে ছবি পাওয়া গেছে, তাদের তালিকায় নাম পাওয়া গেছে, অথবা অন্য রাজনৈতিক দলের কর্মীর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, এ ধরনের ঘটনার কারণে টর্চার করা হয়েছে। র্যাগিংয়ের নামে অনেক ইউনিভার্সিটিতে হয়েছে, যেখানে ম্যানার শেখানোর কথা বলে সাধারণত দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে টর্চার করেছে। ইসলামিক পেজে লাইক দেয়া, ওয়াজ শেয়ার দেয়া, এই ধরনের কারণেও শিবির ট্যাগ দিয়ে টর্চার করা হয়েছে। প্রধানমন্ত্রী তার পিতা বা পরিবারের অথবা ভারত বিরোধী পোস্ট করার কারণে টর্চার করা হয়েছে। সামাজিক মাধ্যমে রাজনৈতিক মতামত প্রকাশ করা, নির্বাচন নিয়ে কটাক্ষ করা, স্থানীয় নির্বাচন নিয়ে কটাক্ষ করা, এ ধরনের কারণেও নির্যাতন করা হয়েছে। বিশেষ বিশেষ সময়ে হলে শিবির ধরার বিশেষ অভিযানেও ফোন তল্লাশি করে নির্যাতন করা হয়েছে। একজন ভিকটিমের ক্ষেত্রে ছিল যে তার ফোনে ইসলামিক ফাউন্ডেশনের তৎকালীন ডিজির ছবি ছিল, যাকে পাঞ্জাবি টুপি পরিহিত দেখে জামাত নেতা ছবি মনে করে নির্যাতন করা হয়েছে। দলীয় অন্তর্কোন্দলের কারণে নির্যাতন করা হয়েছে। ছাত্রদল বা ছাত্র শিবির করার কারণে, প্রতিপক্ষ রাজনৈতিক দলের সমর্থক হওয়ার কারণে, এবং কোটা বা নিরাপদ সড়ক আন্দোলনের সময় অংশগ্রহণ করা অথবা সমর্থনে ফেসবুকে লেখালেখি করার কারণে নির্যাতন করা হয়েছে। হিজাব ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের যে কান খুলে রাখার নীতিমালার সমালোচনা করে ফেসবুকে পোস্ট করার কারণে নির্যাতন করা হয়েছে। এবং আঞ্চলিক সংগঠনগুলো যেমন বিভিন্ন জেলা বা থানা সমিতি, এ ধরনের সমিতিগুলোর নেতৃত্বের কোন দলের কারণেও তাদেরকে পরবর্তীতে ছাত্রদল বা শিবির ট্যাগ দিয়ে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের ধরনের মধ্যে আমরা দেখেছি গ্রুপ ভিত্তিক নির্যাতন করা হতো। হলের নির্যাতনগুলো বিশেষ করে, ক্যাম্পাসের ক্ষেত্রে হচ্ছে তাড়া করে লাঠি, স্টাম্প, রামদা এগুলো দিয়ে আঘাত করা হতো। গ্রুপ ভিত্তিক নির্যাতনের ক্ষেত্রে হলে যেগুলো সাধারণত সারা রাত ধরে নির্যাতন করা হয়, এ ধরনের নির্যাতনের ক্ষেত্রে সিগারেটের ছ্যাঁকা দেয়া, হকি স্টিক, ক্রিকেট স্টাম্প, লাঠি এগুলো দিয়ে রাতভর ধরে পেটানো, হাত পায়ের হাড় ভেঙে দেয়া, নখ তুলে ফেলা এবং দফায় দফায় নির্যাতন করা,
মেরে ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নিয়ে আবার নির্যাতন করা, এবং বিশ্রামের সময় ভিকটিম যাতে আরেকটু সতেজ হয় সেজন্য তাকে সফট ড্রিঙ্কস খেতে দেয়া। এই ঘটনাটা আমরা রিসেন্টলি দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে তোফাজ্জলকে হত্যার সময়ও মাঝখানে তাকে বিরতিতে ভাত খাওয়ানো হয়েছে। একই কালচার কিন্তু রয়ে গেছে এখনো এই ধরনের। এবং নির্যাতনের সময় এটা খেয়াল করা হয় যে পঙ্গু হয়ে যাক তবু যেন মারা না যায়, এটা খেয়াল করা হয়। তো আমরা যে কয়েকটা মৃত্যুর ঘটনা দেখি, এগুলো হচ্ছে যে তাদের সেই খেয়ালের অতিরিক্ত মার দেওয়ার কারণে নির্যাতিত নির্যাতিত ভিকটিমরা মারাও গিয়েছে কোনো কোনো কেসে। এবং মুমূর্ষ অবস্থায় পুলিশের হাতে তুলে দিয়ে দেয় মামলা দিয়ে, শিবির, জঙ্গি, ছাত্রদল এ ধরনের নাম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মানসিক নির্যাতনের কিছু ধরন আমরা দেখেছি যে র্যাগিং এর নামে হেনস্থা করা, অস্বাভাবিক বা অনাকাঙ্ক্ষিত আচরণ করতে বাধ্য করা, ফোন কল লিস্ট মেসেজ এগুলো চেক করা, গেস্ট রুমে গালিগালাজ করা, এবং ক্যাম্পাসে মহড়া দেওয়ার জন্য হাঁটাহাঁটি স্লোগান দেওয়ার জন্য বাধ্য করা, রাজনৈতিক কর্মসূচি অংশগ্রহণের জন্য ক্লাস মিস করতে বাধ্য করা, দাড়ি টুপি বা ধর্মীয় পোশাকের জন্য বুলিং করা, ক্যাম্পাসের গাছ থেকে ফল পাড়তে বাধ্য করা। এবং 2006 সালে আমরা দেখেছি একজন ছাত্র রহমান হলের, যিনি এরকম ফল পাড়তে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মারা গিয়েছিলেন। সহপাঠী বা বন্ধুদেরকে দিয়ে নির্যাতন করানো, যে ক্লাসমেটকে দিয়ে বলা যে তুই তাকে থাপ্পড় মারবি, এ ধরনের মানসিক নির্যাতন করা। নির্যাতন পরবর্তীতে যে প্রভাব ভিকটিমদের উপরে পড়ে, এটা অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে অনেকেই যাদেরকে জেলে দেওয়া হয় তারা দীর্ঘ সময় ধরে জেলে থাকে, এবং জেলে থেকেই কাউকে কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, ক্লাস মিস করে, ইয়ার ড্রপ হয়ে যায়। প্রচন্ড একটা মানসিক ট্রমা। আমি প্রথম যে কেসটার কথা বলেছি যে 15 বছর আগে টর্চার হওয়া একজন ব্যক্তি এখন পর্যন্ত ঢাকায় আসতে ভয় পায়, যে ঢাকায় গেলে আমাকে তারা ধরে আবার মারবে। এ ধরনের প্রচন্ড দীর্ঘমেয়াদী মানসিক ট্রমার মধ্যে ভোগেন ভিকটিমরা। ক্লাসে অনিয়মিত হয়ে যান, যারা ক্লাস করেন পরবর্তীতে হল ছেড়ে দিতে বাধ্য হন। ক্লাস করলেও তারা ক্লাসে আসেন এবং চলে যান, অনিয়মিত হয়ে যান, সবসময় ক্লাসে আসেন না। অনেকে হয়তো পরীক্ষা শুধু অংশগ্রহণ করেন, অনেকের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ড্রপ আউট হয়ে যায়, যেটা আমি প্রথমে একটা কেস বলেছি যে বুয়েটের একজন ছাত্র যিনি পরবর্তীতে আর বুয়েট থেকে আন্ডারগ্রেড শেষ করতে পারেননি, বিদেশের একটা ইউনিভার্সিটিতে চলে গিয়েছেন। আরেকজন ভিকটিমের কথা আমি বলেছি যিনি মাস্টার্স আর করেননি, অনার্স করে চলে গিয়েছেন। এ ধরনের বিশ্ববিদ্যালয় থেকে ড্রপ আউট হয়। এবং দীর্ঘমেয়াদে শারীরিক প্রতিবন্ধকতার কেস আমরা দেখেছি, যাদের হাড় ভেঙে গিয়েছে হাত পায়ের, তাদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী শারীরিক প্রতিবন্ধকতা তৈরি হয়। এবং টর্চার্ড হওয়া ছাত্রদের সাথে পরবর্তীতে কেউ মিশতে চায় না ক্লাসে আসলেও, কারণ তারা একটা আতঙ্কে থাকে যে তার সাথে যদি মিশি তাহলে আমাকেও টর্চার করা হবে। তো সেই পরবর্তীতে বন্ধুহীন হয়ে পড়ে ক্যাম্পাসে এবং একটা সামাজিক বিচ্ছিন্নতার মধ্যে পড়ে। যারা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করে তারাও যত দ্রুত বিশ্ববিদ্যালয় শেষ করে চলে যেতে পারি এরকম একটা তাগাদার মধ্যে থাকেন, একটা চাপ ফিল করেন। অর্থনৈতিকভাবে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হন। আমরা জানি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত আম, উম, তুলনামূলক গরিব ছাত্ররাই আসে, গ্রাম থেকে যারা আসেন হলে থাকেন, যাদের ঢাকায় হয়তো আর কোথাও থাকার জায়গা নাই। এই ধরনের কেসের ক্ষেত্রে যারা হলে থাকতে বাধ্য হন তাদেরকে যখন হল ছেড়ে দিতে হয়, তখন বাইরে গিয়ে কোথাও মেসে থাকা বা অন্যান্য খরচ বহন করার জন্য বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হন। এবং ক্যাম্পাসে তারা সারাক্ষণ একটা আতঙ্ক এবং অনিশ্চয়তার মধ্যে থাকেন। এবং একজন ভিকটিমকে নির্যাতন করা হলে শুধু সেই আতঙ্কের মধ্যে থাকে না, তার আশেপাশে সহ সেই ব্যাচের বা হলের অন্যরাও আতঙ্কিত হয়ে পড়ে। এবং এই আতঙ্কের কারণে অন্যরা একাডেমিক ভাবে ক্ষতিগ্রস্ত হন। এবং আমরা দেখেছি যে প্রথম বর্ষ যখন নির্যাতনের আহ, প্রথম বর্ষে যখন স্টুডেন্টরা আসে তখন নির্যাতনের মাত্রা আরেকটু বেড়ে যায়। এটার আরেকটা কারণ হচ্ছে যে প্রথম বর্ষের ছাত্রদেরকে মধ্যে আতঙ্ক তৈরি করা, যে তোমরা যদি আমাদের কথা না শোনো, এই ধরনের আতঙ্কের মধ্যে, এই ধরনের টর্চারের মধ্য দিয়ে তোমাদেরকে যেতে হবে, তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। অথবা আহ, তাদেরকে আরো বেশি রাজনৈতিক আনুগত্য তাদের মধ্য থেকে তারা পেতে চান। নির্যাতনের এই সংস্কৃতি চালু থাকার সম্ভাব্য 4টা কারণ আমরা আইডেন্টিফাই করেছি। একটা হচ্ছে হল কেন্দ্রিক ছাত্র রাজনীতি থেকে আমরা দেখেছি নির্যাতনগুলো বেশিরভাগই হলে হয়, এবং যত টর্চার সেল, গণরুম, গেস্ট রুম, টিভি রুম যেগুলোকে টর্চার সেল বানানো হয়, সেই রুমগুলো হল কেন্দ্রিক। এবং ক্যাম্পাস থেকে টর্চার করলেও তাদেরকে হলে ধরে নিয়ে সেখানে আটকে রেখে টর্চার করা হয়। গণরুমের সংস্কৃতি, যে গণরুমে উঠার জন্য যেহেতু কোথাও থাকার জায়গা নেই, এই গণরুমগুলো রাজনৈতিক নেতৃত্বের দখলে থাকায় তারা এখানে অফিসিয়াল প্রসেসের বাইরে গিয়ে গণরুমে ছাত্র উঠান, এবং গণরুমে উঠানোর জন্য শর্তই থাকে যে আমাদের সাথে আমাদের রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে।
এর পিছনে আবাসিক সংকট একটা বড় দায়, যে ঢাকা শহরে বা বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে ছাত্ররা বাইরে থেকে যখন আসে তাদের আবাসিক সংকট থাকে, বাইরে মেসে থাকার মতো অর্থনৈতিক সামর্থ্য থাকে না, তখন তাদেরকে হলেই থাকতে হয়। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে, এটা হচ্ছে বিচারহীনতা, যে অনেক সময় ইভেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে জড়িত থাকার ঘটনাও আমরা দেখেছি, জড়িত থাকা অথবা পরোক্ষভাবে সমর্থন দেয়া, এবং কোনো ধরনের ঘটনা, এই ধরনের ঘটনাগুলোর কোনো বিচার হয় না, এটাও একটা কারণ যে নির্যাতনের সংস্কৃতি চালু থাকা। তো আমরা অতীতে যে নির্যাতন হয়েছে সেগুলোর বিচার এবং ভবিষ্যতে নির্যাতন বন্ধে আমাদের কিছু প্রস্তাবনা আমরা এখানে শেয়ার করছি। অতীতের বিচার করার জন্য আমাদের দুটো প্রস্তাবনা আছে। একটা হচ্ছে, যেহেতু সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেই কম বেশি, বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে এ ধরনের নির্যাতনের ঘটনা ঘটেছে সিভিয়ার লেভেলের, আমরা প্রস্তাব করছি যে সরকারিভাবে একটা কমিশন গঠন করে এই ঘটনাগুলো তদন্ত করে বিচারের কাজ ত্বরান্বিত করা, এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে আলাদা করে তদন্ত কমিটি গঠন করার মাধ্যমে এদের প্রাতিষ্ঠানিক শাস্তির ব্যবস্থা করা, এবং যেসব ক্ষেত্রে শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা, এবং এই প্রয়োজনে যদি বিশ্ববিদ্যালয়গুলো মনে করে সোচ্চারের গবেষণা, লিগ্যাল ও ভিকটিম সাপোর্ট টিম সহায়তা করবে। ভবিষ্যতে নির্যাতন বন্ধে আমাদের 8 দফা সুপারিশ আছে। এই সুপারিশগুলোর মধ্যে আমরা প্রথম হচ্ছে ভিকটিম সাপোর্ট সেল গঠন করা, যে যে কোনো শিক্ষার্থী যখন শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হবে সে যেন অভিযোগ দায়ের করতে পারে, কারণ এখন আসলে কোথায় অভিযোগ দায়ের করবে এবং এটা স্পেশালি ট্রিট করা হবে কিনা এই ধরনের কোনো ব্যবস্থা বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখিনি। এবং প্রথম বর্ষের ছাত্ররা হচ্ছে সবচেয়ে বেশি ভালনারেবল, তাদের জন্য একটা বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা, তারা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে এবং নির্যাতনের প্রধান লক্ষ্য হয় রাজনৈতিক দলগুলোর রিক্রুটমেন্টের জন্য, জোর করে যে রিক্রুটমেন্ট করা, বাধ্য করা, রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে যাওয়া, এটা সাধারণত প্রথম বর্ষের ছাত্রদেরকে করা হয়। তো প্রথম বর্ষের ছাত্রদের জন্য এরকম নিরাপত্তা বলয় তৈরি করা, প্রয়োজন হলে যদি স্কোপ থাকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আলাদা আবাসিক হল তৈরি করা, যেখানে শুধুই প্রথম বর্ষের শিক্ষার্থীরা থাকবে, দ্বিতীয় বর্ষ থেকে যার যার মতো করে অ্যালোটেড হলে তারা শিফট করবে, এ ধরনের ব্যবস্থা করা যেতে পারে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির জন্য বিধিমালা তৈরি করা, যাতে করে কাউকে ইচ্ছার বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে বাধ্য করা না হয়। ছাত্র রাজনীতির সংস্কার এবং বয়স সীমা নির্ধারণ, এখানে আমাদের মনে হচ্ছে যে ছাত্র রাজনীতির যেহেতু কোনো বয়স সীমা এখন নেই, এটার কারণে ছাত্র সংগঠনগুলোর অন্তর্দলীয় কোন্দল বেড়ে উঠেছে, দীর্ঘদিনের রাজনৈতিক নেতৃত্বের একটা লড়াই তৈরি হয়। এই ক্ষেত্রে নিয়মিত ছাত্র অথবা বয়স নির্ধারণ করে দিলে সেক্ষেত্রে অন্তর্দলীয় কোন্দল কমে আসবে এবং ছাত্র নির্যাতন কমবে বলে আমাদের বিশ্বাস। এবং হলগুলোকে রাজনীতি মুক্ত করা, আমরা যদি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চালু থাকে, যে বুয়েটে অলরেডি ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে আবরার ফাহাদের ঘটনার পরে, যদি ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চালু থাকেও সেই ক্ষেত্রে হলগুলোকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা উচিত। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকলেও এই পর্যায়ের ছাত্র নিপীড়ন বা নির্যাতন হবে না বলে আমরা আশা করি, কারণ হলগুলোতেই সবচেয়ে বেশি নির্যাতন হয়। এবং ইনক্লুসিভ ক্যাম্পাস সম্পর্কিত প্রশিক্ষণের আয়োজন করা যেতে পারে, বুলিং, র্যাগিং এগুলো বন্ধ করা। সাধারণত যে সেকেন্ড ইয়ারের ছাত্ররা প্রথম বর্ষে ফার্স্ট ইয়ারের ছাত্রদেরকে টর্চার করতেছে বা বুলিং করতেছে, র্যাগিং করতেছে, এগুলোর জন্য প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা যায়। বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে এ ধরনের প্রশিক্ষণ ব্যবস্থা চালু আছে। আবাসিক সংকটের সমাধান করা প্রয়োজনে নতুন হল বা নতুন ভবন নির্মাণ করে বা ভবন নির্মাণ করে আবাসিক সংকটের সমাধান করা গেলে, অনেক ছাত্ররাই আছে যারা হলে একটা সিট পাওয়ার জন্য রাজনীতি করে তারপর নির্যাতক হয়ে ওঠে। আমরা আবরার ফাহাদের কেসে আমরা দেখেছি যে অনেক ছাত্রদের গার্ডিয়ানরা বা তাদের এলাকার মানুষরা বলেছে যে এই ছেলে তো এইচএসসি পর্যন্ত যখন এলাকায় পড়াশোনা করেছে সে এরকম খারাপ ছেলে ছিল না, বুয়েটে যাওয়ার পরে বা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে সে খারাপ হয়ে গেছে। তো এটা একটা হয় যে অনেক সময় যে হলে একটা সিট পাওয়ার জন্য আমাকে রাজনীতি করতে হবে, রাজনীতি করতে করতে সে একসময় দানব বা ভয়ঙ্কর নির্যাতক টর্চারার হয়ে ওঠে। তো এইটার জন্য আমরা প্রস্তাব করছি আবাসিক সংকটের সমাধানের ব্যবস্থা করা। এবং সর্বশেষ আমাদের যে প্রস্তাবনা সেটি হচ্ছে 7ই অক্টোবর আবরার ফাহাদের শাহাদাত দিবসকে
ক্যাম্পাস নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই দিবসটি উদযাপন করা ক্যাম্পাস নির্যাতন প্রতিরোধ দিবস হিসাবে। তাহলে এই দিবসকে উপলক্ষ করে বিভিন্ন কার্যক্রম বা বিভিন্ন কর্মসূচি পালন করার মধ্য দিয়ে ক্যাম্পাস নির্যাতনের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করা যাবে এবং শিক্ষার্থীদের মধ্যে যে নির্যাতক হয়ে ওঠার প্রবণতা এটা কমে আসতে পারে এবং নির্যাতনের বিরুদ্ধে ছাত্র শিক্ষকদের একটা ঐক্যবদ্ধ প্রতিরোধের স্পৃহা বাড়ানো যেতে পারে। এবং আমরা ট্রেনিং সেন্টারের কথা যেটা বলেছিলাম যে ইনক্লুসিভ প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের মধ্য দিয়েও প্রয়োজন ইউনিভার্সিটিতে আলাদা প্রশিক্ষণ সেন্টার তৈরি করা, ইউনিভার্সিটিতে ভর্তির সময় ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয় সেখানে ছাত্র রাজনীতি নিয়ে আলাদা করে সেশন থাকা, যাতে ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা এই জাতীয় প্রশিক্ষণগুলো পায়। এই গবেষণার পরবর্তীতে আমরা আরো ইন্টারভিউ করব এবং বিস্তারিত রিপোর্ট প্রকাশ করবে সোচ্চার, এবং আমরা সোশ্যাল মিডিয়া এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এগুলো প্রকাশ করব। আমাদের এই গবেষণা টিমে ছিলাম আমরা তিনজন। আমি শিব্বির আহমদ, পোস্ট ডক্টরাল রিসার্চ ফেলো, অর্থনীতি বিভাগ, ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া। আমার সাথে co-author হিসেবে ছিলেন মেহেদি হাসান, পিএইচডি গবেষক, কলেজ অফ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস, টেক্সাস টেক ইউনিভার্সিটি, এবং রাহানুমা সিদ্দিকা, পিএইচডি গবেষক, রাজনীতি বিজ্ঞান বিভাগ, ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা-শ্যাম্পেইন, এবং সোচ্চারের আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার প্রেজেন্টেশন দেখার জন্য, শোনার জন্য। আমি এখন পরিচালকের কাছে চলে যাচ্ছি, ডক্টর মাহফুজ। ধন্যবাদ শিবির, আপনি সহ আপনার পুরো গবেষক টিমকে। অতীতের ঘটনা